ডক্টরালয় আমার ডাক্তার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইমা আছি আপনাদের সাথে এবং থাকবো অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। আমাদের আজকের বিষয় হচ্ছে চিকুনগুনিয়া প্রতিরোধ ও নিয়ন্ত্রণ। আর তাই আজ আমরা আমাদের সেটে আমন্ত্রণ জানিয়েছি প্রফেসর ডাক্তার বেনজির আহমেদ স্যারকে। তিনি প্রফেসর হিসাবে কর্মরত আছেন মাইক্রোবায়োলজি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন, ঢাকাতে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। স্যার, আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। স্যার, আমাকে দাওয়াত দেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার, আজকে চিকুনগুনিয়া রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে চিকিৎসা শিক্ষার্থীদেরকে চিকিৎসা শিক্ষার্থীদের দ্বারা সামাজিক কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। তো স্যার, শিক্ষার্থীদেরকে এর মধ্যে কেন যুক্ত করা হলো, আপনি এর কি যৌক্তিকতা বলবেন? না, সত্যি আসলে শিক্ষার্থীদের তো পড়াশোনা করার জন্য, জি স্যার। কিন্তু আমরা তাদেরকে আজকে মাঠে নামিয়েছি এই চিকুনগুনিয়া প্রতিরোধ ও নিয়ন্ত্রণে। জি। বেশ কিছুদিন হলো ঢাকায় চিকুনগুনিয়া দেখা যাচ্ছে এবং ধীরে ধীরে দেখা যাচ্ছে এর প্রকোপটা বেড়ে যাচ্ছে। আমরা দেখছি যে প্রতি পরিবারে একজন, দুইজন বা একাধিক আক্রান্ত হচ্ছে, প্রতি মোটামুটি পাড়ায় স্যার সব বাসায়ই চলছে স্যার। মোটামুটি। এবং আমরা দেখছি যে সব পাড়ায় চিকুনগুনিয়া রোগী। এবং আমরা কিছু জরিপ করেছি এই চিকুনগুনিয়া যে বাহক এডিস নিয়ে, সেটাও আমরা দেখছি যে এর ঘনত্বটা খুবই বেশি, এর যে সংখ্যা খুবই বেশি। তো এই যে এই পরিস্থিতিগুলো আসলে স্বাস্থ্য বিভাগকে একটু ভাবিয়ে তুলেছে, যেটা একটা জনস্বাস্থ্য সমস্যায় রূপান্তরিত হয়েছে। স্যার, প্রেজেন্ট সিচুয়েশনে চিকুনগুনিয়া আসলে কোন কেমন পর্যায়ে আছে স্যার? এটাকে বলা যায় যে আসলে এক ধরনের প্রাদুর্ভাব ঘটেছে, একটা বড় ধরনের প্রাদুর্ভাব ঘটেছে ঢাকা মহানগরীতে। এবং এইটা নিয়ে আমরা একটু ভাবনায় পড়ে গিয়েছি যে আসলে এটা এমন এক ধরনের রোগ যেটা নগরায়নের সঙ্গে সম্পর্ক আছে। জি স্যার। অর্থাৎ নগরায়নে হলেই কিছু কিছু রোগ হয়, তার মধ্যে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া দুটো। এখন এইটা প্রতিরোধে আমাদের যেগুলো প্রাতিষ্ঠানিক যে অবকাঠামো আছে সেগুলো যথেষ্ট না। জি। আমরা যদি সিটি কর্পোরেশনের কথা বলি কিংবা আমাদের স্বাস্থ্য বিভাগের কথা বলি, সেটা দ্বারা আসলে মনে হচ্ছে এটাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। যাচ্ছে না। জি। তো এটাকে মাথায় নিয়ে স্বাস্থ্য বিভাগ, বিশেষ করে স্বাস্থ্য বিভাগের যে মহাপরিচালক আছেন অধ্যাপক আবুল কালাম আজাদ, উনি সিদ্ধান্ত নিলেন যে আমাদের ঢাকা শহরে প্রায় 75টা প্রতিষ্ঠান আছে। আমাদের মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, নার্সিং কলেজ, প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন ইনস্টিটিউট যেখান থেকে আমি এসেছি, জি স্যার। প্যারামেডিক্যাল ইনস্টিটিউট যেটাকে আমরা আইএসটি বলি, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ইনস্টিটিউট, এগুলো মিলিয়ে আমাদের প্রায় 75টা প্রতিষ্ঠান আছে এবং এখানে প্রায় 20-25 হাজার শিক্ষার্থী আছে। জি। তো এই যে একটা বড় সংখ্যক শিক্ষার্থী, তাদেরকে যদি আমরা এরকম একটা সামাজিক উদ্যোগে লাগাই তাহলে দুটো কাজ হবে। একটা, চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে এটা সহায়ক হবে। দ্বিতীয়ত, আমাদের এই চিকিৎসা শিক্ষার্থীদের যে আমাদের সামাজিক কমিটমেন্ট, জনগণের জন্য যে তাদের একটা দায়বদ্ধতা, সেটাও তারা এখানে আসলে এক্সারসাইজ করার একটা সুযোগ পাবে। এগুলো মিলিয়েই আমরা আজ ঢাকা শহরের যে 91টা ওয়ার্ড আছে, সেই সবগুলো ওয়ার্ডে আমরা এই 75টা যে প্রতিষ্ঠান, সেখান থেকে শিক্ষার্থীরা, শিক্ষকরা, অন্যান্য চিকিৎসকরা, নার্সরা সবাই মিলে পাড়ায় পাড়ায় যে জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তাদেরকে সচেতন করা, মানে তাদের অ্যাওয়ারনেসটা করা হচ্ছে স্যার অ্যাওয়ারনেস তাদের করা, মধ্যে। তাদের এই ধরনের যে এডিস মশা কোথায় ডিম পাড়ে, কোথায় প্রজনন স্থানগুলো চিহ্নিত করা, সেগুলো অপসারণ করা, এবং ভবিষ্যতে যাতে এটা ঝুঁকিটা না থাকে সেই ব্যাপারগুলোতে তারা এই ভূমিকাটা পালন করছে আজকে। স্যার, আজকে যে ক্যাম্পেইনটা হচ্ছে তার মানে কি কি কার্যক্রম আছে স্যার এটার মধ্যে? এখানে মধ্যে আছে ধরুন সকালবেলা প্রত্যেকটা প্রতিষ্ঠানে একটা করে উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে, জি। যেখানে আমাদের প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া ছিল। তাদের মাধ্যমে আমরা ঢাকা কিংবা দেশবাসীকে এই ব্যাপারে সচেতন করার চেষ্টা করেছি। আমরা এখানে আমাদের যারা অংশগ্রহণ করছে তাদের জন্য নির্দেশনা দিয়েছি। এরপর আমরা প্রতিষ্ঠান থেকে র্যালি করে ওই ছাত্ররা ভাগ হয়ে বিভিন্ন পাড়ায় মহল্লায় চলে গিয়েছে এবং সেই পাড়ায় মহল্লায় বিভিন্নখানে যেগুলো আমাদের কন্টেনার আছে, যেখানে আমাদের এডিস মশা ডিম পাড়তে পারে, প্রজনন করতে পারে, সেগুলো সংগ্রহ করেছে। আমাদের ব্যাগ নিয়ে গেছে তারা, সেই ব্যাগের মধ্যে প্লাস ওখানে ছোট ছোট পথসভা করেছে, সেখানে কিছু কিছু লোককে জড়ো করে তাদেরকে এই ব্যাপারে সচেতন করেছে। তারপর বাসা বাড়িতে গিয়েছে,
ওখানে বাসাবাড়ির লোকজনকে একখানে নিয়ে এসে তাদের সচেতন করেছে। এবং আমি নিজেও গিয়েছি মহাখালী এবং এর এলাকাগুলোতে, কাছাকাছি এলাকাগুলোতে। আমরা নিজেরাই সেখানে খুঁজে বের করেছি যে কন্টেনার আছে, সেখানে পানি আছে, এমনকি একটা টায়ার পেলাম, দুটো টায়ার, যেখানে এই এডিস মশার লার্ভাগুলো গিজ গিজ করছে। এবং সেই বাড়িতে চিকুনগুনিয়াও হয়েছে। তার মানে যে ওই মশাটাই ওখান থেকে যারা প্রজনন করেছে তারাই বড় হয়ে কামড় দিয়ে এই চিকুনগুনিয়াটা ছড়িয়েছে। তাহলে এই যে মানুষকে আমরা দেখাচ্ছি, ডেমনস্ট্রেট করছি, তাহলে এটা তাদের সচেতন মনে করা গেঁথে হচ্ছে। যাবে। জি স্যার। এবং এর মাধ্যমে আমাদের মনে হয় ঢাকা শহরে একটা গণজাগরণের মতো হবে এই চিকুনগুনিয়া প্রতিরোধ ম্যাসিভ ও একটা অ্যাওয়ারনেস নিয়ন্ত্রণে। হবে। জি স্যার। স্যার, এক্স্যাক্টলি। এই চিকুনগুনিয়া প্রিভেনশন এন্ড কন্ট্রোলে আজকে যে ক্যাম্পেইনটা হচ্ছে এটা কতটুকু ভূমিকা রাখছে এবং এটা কতটুকু কার্যকরী হবে বলে আপনি মনে করেন? আসলে হ্যাঁ, নাইমা, খুবই ভালো প্রশ্ন এটা। আসলে যে এটা যে 100 ভাগ কার্যকরী হবে এইটা দাবি করাটা ঠিক হবে না। এটা আসলে আমাদের কৌশল, একটা আমরা বলি অ্যাডভোকেসি, কমিউনিকেশন এন্ড সোশ্যাল মোবিলাইজেশন। যে এটা প্রচার প্রচারণা করা এবং গণজাগরণ করলে আমরা অনেক এই ধরনের যে জনস্বাস্থ্য সমস্যা, সেটাতে দেখছি তার একটা ভালো ইম্প্যাক্ট পড়ে। অর্থাৎ আমি এটা বলতে চাচ্ছি, আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে এই নগরে, মহানগরে, যেটা আমরা বলতে পারি সিটি কর্পোরেশন দুটো এবং স্বাস্থ্য বিভাগ, তারা একাকী এই সমস্যাটা আসলে সমাধান করা কঠিন। কিন্তু জনগণকে যদি সাথে নিয়ে করা যায়, তাদেরকে যদি আমরা প্রযুক্তিটা সরবরাহ করি, তাদেরকে যদি আমরা শিখিয়ে দিই কি করলে চিকুনগুনিয়া হবে না, এবং জনগণকে যদি সত্যি পার্টিসিপেট করে, তাহলে এটা কার্যকরী হবে। কার্যকরী হবে। জি স্যার। কিন্তু শুধু এইটার কারণে যে চিকুনগুনিয়া কমে যাবে, এই দাবি হয়তো করা যাবে না। তো স্যার, আমরা এতক্ষণ চিকুনগুনিয়া নিয়ে আলোচনা করছিলাম, আজকের ক্যাম্পেইনটা নিয়ে। আপনি যদি স্যার একটু বলে নিতেন যে চিকুনগুনিয়ার অরিজিনটা কোথা থেকে এসেছে এবং এটা কি কি উপসর্গ দেখলে মানুষ বুঝবে যে তার চিকুনগুনিয়া হয়েছে? আচ্ছা, ধন্যবাদ নাইমা। আসলে চিকুনগুনিয়া নামটা একটা আফ্রিকান শব্দ। জি। এর প্রথম শনাক্ত হয় আফ্রিকার জাম্বিয়াতে, তানজানিয়াতে। তানজানিয়া। জি স্যার। তানজানিয়াতে। এবং চিকুনগুনিয়াতে আসলে যে মূল লক্ষণ জ্বর এবং ব্যথা, এবং এই ব্যথাটা মূলত হলো জোড়ায় জোড়ায় ব্যথাটা। এবং জোড়ায় জোড়ায় ব্যথাটা এত তীব্র ব্যথা হয়, দুই ধরনের হয়, আর্থ্রালজিয়া হয় এবং কখনো কখনো সেটা আর্থ্রাইটিসও হতে পারে। তো অনেকগুলো জোড়ায় যদি আর্থ্রালজিয়া হয় বা আর্থ্রাইটিস হয়, তখন হয় কি আমরা মানে আসলে গিটে গিটে ব্যথা। গিটে গিটে জি ব্যথা, স্যার। প্রত্যেকটা গিটে গিটে যদি অনেক ব্যথা হয়, তাহলে আমরা কিন্তু স্বাভাবিকভাবে দাঁড়াতে পারি না। জি। তখন হয় কি আমরা একটা উপুড় হয়ে একটা বসার ভঙ্গি হয়। এই ভঙ্গিটার আফ্রিকান শব্দটা হলো চিকুনগুনিয়া। সেখান থেকেই চিকুনগুনিয়া শব্দটা এসছে। এবং তুমি যে পরের প্রশ্নটা করেছিলে যে লক্ষণটা মূলত হলো জ্বর হয়। এই জ্বরটা নানা মাত্রার জ্বর হতে পারে এবং এটা তীব্র জ্বরও হতে পারে। এবং লক্ষণগুলো যে কোনো রোগের মতোই মৃদু লক্ষণ হতে পারে। এটা অনেক সময় হয়তো বোঝাই যাবে না, অন্যান্য যে কোনো ভাইরাল জ্বরের মতো হবে। কিংবা কারো কারো এটা মৃদু জয়েন্ট পেইন হতে পারে, কারো কারো মধ্যম ধরনের জয়েন্ট পেইন হতে পারে, কারো কারো মারাত্মক ধরনের জয়েন্ট পেইন হতে পারে। অর্থাৎ এই লক্ষণগুলো এরকম ভ্যারি করবে। এছাড়াও অন্যান্য কিছু লক্ষণও দেখা যেতে পারে। কারো বমি বমি ভাব হতে পারে, কারো বমি হতে পারে, মাথা ব্যথা হতে পারে, মাংসে ব্যথা হতে পারে। কেননা তুমি জানো যে এটা ভাইরিমিয়া করে, যেহেতু রক্তে সারা শরীরে এটা ছড়িয়ে যায়, ভাইরাসটা ছড়িয়ে যত গেছে স্যার। টিস্যুতে যায়, যত কোষে যায়, সেই কোষগুলোতে এর কিছু না কিছু লক্ষণ দেখা দেয়। এবং এটা নির্ভর করে যে সংক্রমণটা কত মারাত্মক হলো, কত বেশি ভাইরাস ঢুকেছে, যার ভিতরে ঢুকলো উনি কত সংবেদনশীল এই রোগে, এগুলো মিলিয়ে তার লক্ষণটা প্রকাশ পায়। স্যার, এই লক্ষণগুলা ছাড়া আর কি কোনো ইনভেস্টিগেশন বা টেস্ট করে আমরা বুঝতে পারবো যে তার চিকুনগুনিয়া হয়েছে? হ্যাঁ, বুঝতে পারবো। তবে ঢাকা শহরে আমরা যদি এখন বলি যে চিকুনগুনিয়া কিভাবে আমরা শনাক্ত করব, তার জন্য আসলে বেশি ল্যাবরেটরি পরীক্ষার দরকার নেই। জি। এখানে দুটো জিনিস দ্বারাই আমরা চিকুনগুনিয়া শনাক্ত করতে পারি। এর মধ্যে একটা হলো লক্ষণ, আর একটা হচ্ছে এপিডেমিওলজিক্যাল লিঙ্ক বা রোগতাত্ত্বিক সংযোগ। জি। লক্ষণ আমি যেগুলো বললাম, এগুলো যদি হয় কারো, যে জ্বর হয়েছে, ব্যথা, বিশেষ করে জোড়ায় জোড়ায় যদি ব্যথা হয়, তাহলে এটা আমরা ধরবো যে চিকুনগুনিয়ার লক্ষণ। জি। আর এর সঙ্গে যদি রোগতাত্ত্বিক কোনো সংযোগ থাকে, এপিডেমিওলজিক্যাল লিঙ্ক থাকে, সেটা মানেটা কি? সেটা মানেটা এই যে যেমন ঢাকা শহরকে যদি আমরা বলি যে এখন চিকুনগুনিয়া উপদ্রুত শহর,
তার মানে এই শহরে যারা বসবাস করছেন অথবা এই শহরে কেউ যদি বেড়াতে আসেন, এখান থেকে ফিরে যেয়ে যদি তার এইরকম লক্ষণের জ্বর হয়, তাহলে চিকুনগুনিয়ার সঙ্গে তার রোগতাত্ত্বিক সংযোগ আছে, মানে এন্ডেমিক রোগ হয়ে এপিডেমোলজিক্যাল গিয়েছে লিঙ্ক স্যার আছে। এখন একটা। এখন ধরো এন্ডেমিক এখনই বলা যাবে না, হয়তোবা সামনে আমরা এন্ডেমিক বলবো। বলে এন্ডেমিক ফেলবেন। হলো যে এই রোগটা যদি প্রতি বছরই এরকম হতে হতে থাকে, থাকে। তখন আমরা বলবো এন্ডেমিক। এখন আমরা বলবো এটার প্রাদুর্ভাব ঘটেছে, যে চিকুনগুনিয়ার ঢাকা শহরে প্রাদুর্ভাব ঘটেছে। তো সুতরাং এই দুটো যদি মিলে যায়, যে চিকুনগুনিয়ার লক্ষণ আছে এবং দ্বিতীয়ত যদি রোগতাত্ত্বিক সংযোগ থাকে, তাহলে আমরা কোনো পরীক্ষা ছাড়াই বলতে পারি, যে এটাকে আমরা বলি সাসপিশন করতে পারি, সন্দেহ করতে পারি এটা চিকুনগুনিয়া হয়েছে। হয়েছে, জি। এই জন্য ল্যাবরেটরি পরীক্ষা করার দরকার নেই। প্রথমত হলো যে খুব বেশি পরীক্ষা নেই। দুটো পরীক্ষা এখন আছে ঢাকায় পাওয়া যাচ্ছে। একটা হলো আইসিটি, র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট জি, যেটাকে জি। আমরা বলি। কিন্তু এইটা একটা হলো যে খুবই বেশ টাকা লাগে। দ্বিতীয়ত হলো এটা খুব বেশি কার্যকরী না, অর্থাৎ কার্যকরী, জি স্যার। সেন্সিটিভিটি স্পেসিফিসিটি কোনোটাই এত বেশি ভালো না। শতকরা 50 ভাগ ক্ষেত্রে শনাক্ত করবে যদি তার চিকুনগুনিয়া থাকে তৎসত্ত্বেও, তাহলে সেখানে কিন্তু তার চিকিৎসাটা সমস্যা হবে বরঞ্চ। জি। সুতরাং আসলে পরীক্ষার দরকার নেই। দ্বিতীয়ত পিসিআর করা যায়, কিন্তু একটা পিসিআর এর খরচ পড়ে, আমরা যদিও সরকারিভাবে করি কিন্তু অনেক টাকা খরচ পড়ে। তো এত টাকা খরচ করে আসলে করার দরকার নেই। সুতরাং আমাদের পরামর্শ হচ্ছে এই, যে কারো যদি এরকম লক্ষণ দেখা দেয়, তিনি যদি ঢাকা নগরীতে বসবাস করেন অথবা ঢাকা থেকে যদি কেউ বেড়াতে এসে ফিরে যেয়ে কোনো শহরে বা অন্য কোনো দেশে যেও এরকম লক্ষণ দেখা দেয়, তাহলে তাকে আমরা চিকুনগুনিয়া সন্দেহ করে তার চিকিৎসা দিতে পারি। ঠিক আছে স্যার, এই চিকিৎসা দেওয়ার মানে আপনাদের ট্রিটমেন্টটা কি হচ্ছে স্যার চিকুনগুনিয়ার জন্য? চিকুনগুনিয়ার চিকিৎসাটা হলো যে মূলত আমরা লক্ষণ ভিত্তিক চিকিৎসা দেব। এখানে একটা হলো যে আমাদের প্রচুর পরিমাণে তরল খাবার খেতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা জি। গুরুত্বপূর্ণ কেন আমি বলি, যে আমাদের অনেকগুলো ভাইরাল ফিভার আছে যেখানে আমাদের একটা ফ্লুইড ইমব্যালেন্স হয়, কোথাও কোথাও ফ্লুইড শিফটিং হয়ে যায়। যেমন ডেঙ্গুতে আমাদের ডেঙ্গু হেমোরেজিক ফিভার বা ডেঙ্গু শক সিনড্রোমে আমাদের ভেসেল থেকে ফ্লুইড বেরিয়ে যায়। এই যে শিফটিং হয়, তখন এই ফ্লুইড ইমব্যালেন্স হলে এটা মাঝে মাঝে মারাত্মক এর পরিণতি হতে পারে, শকে যেতে পারে, মৃত্যু হতে পারে। সুতরাং প্রচুর যদি আমরা ফ্লুইড খাই, তাহলে এই যে ফ্লুইডটা বেরিয়ে যাচ্ছে তারপর এটা ব্যালেন্স থাকবে। জি, জি। আমাদের যেটা আমরা পারফিউশন যে প্রেসার বলি যেটা, তো মিনিমাম প্রেসারটা তাহলে থাকবে। তো সে কারণে আমরা প্রথম যে গুরুত্বটা দিতে চাচ্ছি সেটা হলো প্রচুর পরিমাণে তরল খাবার খেতে হবে। সাথে যদি আমরা ভিটামিন সি যুক্ত কিছু খাবার খেতে পারি, এখন আমাদের অনেক ফল আছে, আম, জাম, কাঁঠাল, আনারস, যে কোনো কিছু। এটা যদি আমরা শরবত খাই, টাটকা ফল থেকে শরবত বানিয়ে, তাহলে খুবই ভালো। এবং এমনি আমরা পানিও খেতে পারি যেহেতু গরমের দিন। আর দ্বিতীয়ত হলো যে প্যারাসিটামলটা এটাই নিরাপদ, যে প্যারাসিটামলেই অনেকেরই এই ব্যথাটা সহ্য করার মতো পর্যায়ে আসবে। আর যদি কারো মারাত্মক ব্যথা হয়, আর্থ্রালজিয়া স্যার অনেকেই বা দেখা যাচ্ছে যে আর্থ্রাইটিস দেখা প্রচন্ড দেয়, ব্যথার জন্য পেইন হ্যাঁ কিলার খাচ্ছে স্যার, প্যারাসিটামল ছাড়াও অনেক পেইন কিলার। খেতে পারে, আমরা যেটা এনএসএইড বলি তাই না, জি স্যার। সেগুলোতে নন স্টেরয়েডাল যেগুলো অ্যান্টি অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ ইনফ্লামেটরি। আছে সেগুলো দেওয়া যেতে পারে। বিশেষত যদি ধরো আর্থ্রাইটিস হয়, তাহলে আসলে তার তো জয়েন্টে অনেক সমস্যা হবে তাই না, জি। সেক্ষেত্রে খেতে পারেন। কিন্তু সেক্ষেত্রে একটা চিন্তা করতে হবে যে ডেঙ্গু যেন না থাকে, এটা যেন আমরা এক্সক্লুড করতে পারি। তবে সুখের কথা এই, আমাকে একজন চিকিৎসক বললেন, আমাদের নিপসামেরই ডক্টর বদরুল বললেন, যে উনি 100টা প্রায় রোগী সন্দেহ করেছেন চিকুনগুনিয়া এবং টেস্ট করিয়েছেন, কিন্তু তার ডেঙ্গু পরীক্ষায় আসছে মাত্র একটা পজিটিভ। তার মানে এইবার আসলে ডেঙ্গুটা একটু কম। কম। তো সুতরাং কেউ যদি ভুলেও এনএসএইড খেয়ে ফেলে, সেখানে হয়তো বা ডেঙ্গু না হবার কারণে অত সমস্যা নেই, তবুও একটু সাবধানতার সাথেই এনএসএইড খেতে হবে। স্যার একই মশার কারণে তো স্যার এই রোগ দুটোই হচ্ছে। তো Right. স্যার ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার মধ্যে পার্থক্যটা কি স্যার? পার্থক্য যে খুব বেশি তা নেই আসলে। এই দুটোকে তুমি বলতে পারো যে দুটোর অনেক কিছু মিল আছে। যেমন ধরো একটাই ভেক্টর দুটো ডিজিজ ট্রান্সমিট করছে, জি। এবং ভাইরাসের যে ফ্যামিলিও সেম। তো অনেক কিছু মিল আছে, লক্ষণেও অনেক মিল আছে। দুটোতেই জ্বর হয়, দুটোতেই ব্যথা হয়, এই ব্যথার ধরনটা একটু পার্থক্য আছে। ডেঙ্গুর যে ব্যথাটা, এটা কিন্তু আমরা যখন প্রথম 2000 সালে বাংলাদেশে ডেঙ্গু হয়, তখনও আমরা ডেঙ্গু নিয়ে কাজ করেছি অনেক।
তো তখন আমরা বলতাম যে ডেঙ্গুর হলো ব্রেক বোন ফিভার, ব্রেক বোন ফিভার, যে হাড় ভেঙে গেলে যেরকম ব্যথা হয়, তার মানে এখানেও তাহলে প্রচুর ব্যথা। জি স্যার। তো সুতরাং এখানেও ব্যথা হয় এবং মাথা ব্যথা হয়। রেট্রোঅরবিটাল পেইন একটা টিপিক্যাল পেইন হয় ডেঙ্গুতে, অর্থাৎ চোখের পিছনে যে ব্যথাটা। পিছনে ব্যথাটা, জি স্যার। আর সুতরাং কিন্তু ডেঙ্গুতে ঠিক জোড়ায় জোড়ায় ব্যথাটা এটা হয়তো না। জি। তাহলে একটা পার্থক্য হলো যে চিকুনগুনিয়ায় জোড়ায় জোড়ায় ব্যথা হবে, জয়েন্ট পেইন হবে, ডেঙ্গুতে হয়তো জয়েন্ট পেইন হবে না। ডেঙ্গুতে হেমোরেজিক ম্যানিফেস্টেশন দেখা দিতে পারে আমাদের চামড়ায় অথবা চোখের নিচে অথবা দাঁত দিয়ে অথবা নাক দিয়ে, মানে স্যার ব্লিডিং হতে পারে, ব্লিডিং এর লক্ষণ থাকতে পারে। চিকুনগুনিয়াতে সেটা হবে না। হবে না, জি। ডেঙ্গুতে হেমোরেজিক থেকে ডেঙ্গু শক সিনড্রোমও হতে পারে, ডিএসএস, কিন্তু চিকুনগুনিয়াতে সেটা হবে না। হবে না, জি স্যার। ডেঙ্গুতে ডেথ হইতে পারে, চিকুনগুনিয়াতে সাধারণত ডেথ হবে না। হবে না। এই ধরনের পার্থক্যগুলো আমরা ধরে নিতে পারি। স্যার, এই রোগের জন্য কি কোনো ভ্যাকসিন বের হয়েছে স্যার, বা কোনো ভ্যাকসিন আছে স্যার? না, আসলে চিকুনগুনিয়াটা যদিও 1952 সালে প্রথম তানজানিয়ায় চিকুনগুনিয়া দেখা দেয়, এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের তথ্য আছে যে আমাদের ভারতীয় উপমহাদেশ সেখানেও চিকুনগুনিয়া হয়েছিল। কিন্তু আসলে চিকুনগুনিয়া মূলত এশিয়া এবং আফ্রিকার রোগ, এবং এখনো যে এত ব্যাপক হারে হচ্ছে তা বলা যাবে না। মাঝখানে দিল্লিতে হয়েছিল ব্যাপক হারে, এবং ইদানিংকালে অবশ্য দক্ষিণ আমেরিকার দেশগুলোতেও হচ্ছে, ইউরোপেও কোনো কোনো দেশে দেখা দিয়েছে। সুতরাং এখনো আসলে ধরো চিকুনগুনিয়ার জন্য ভ্যাকসিন ডেভেলপমেন্ট করার যে বড় উদ্যোগ, সেগুলো তেমন দেখা যাচ্ছে না। এখনো ভ্যাকসিন নেই, বা ভ্যাকসিন আমার মনে হয় পাইপলাইনেও নেই এই মুহূর্তে চিকুনগুনিয়ার ভ্যাকসিন। স্যার, আজকে যে ক্যাম্পেইনটা হচ্ছে, স্যার এটার পরে পরিস্থিতি কেমন হবে বলে আপনি মনে করেন স্যার? আসলে পরিস্থিতি কি আরো খারাপ হতে পারে? হ্যাঁ, একটু তো চিন্তা আছেই। চিন্তা আছে এটা নিয়ে যে আসলে ডেঙ্গু চিকুনগুনিয়ার সাথে বৃষ্টিপাত, তাপমাত্রা এবং আর্দ্রতা এর একটা সম্পর্ক আছে। আমরা একবার একটা স্টাডি করেছিলাম যে যখন তাপমাত্রা, আর্দ্রতা এবং বৃষ্টিপাত একটা পয়েন্টে এসে যায়, ধরো এত মিলিমিটার বৃষ্টিপাত, এত আর্দ্রতা, এত তাপমাত্রা, তখন দেখা গিয়েছে যে এডিস মশার বংশবৃদ্ধি ঘটে এবং ডেঙ্গু বেড়ে গেছে। এটা চিকুনগুনিয়ার ক্ষেত্রেও সত্য। তো এবারে তুমি যদি খেয়াল করো আমাদের বৃষ্টিপাতের ধরনটা, বৃষ্টি হচ্ছে, থেমে যাচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে। এগুলোতে যে সমস্যাটা হয় যে বৃষ্টির পানি জমে যায় বিভিন্ন কন্টেনারে। এবং আজকে একটা জিনিস আমাকে একটু শঙ্কায় ফেলেছে, যে আমি যখন মহাখালীর বিভিন্ন এলাকাগুলো ঘুরলাম, অন্যদিন তো চোখে পড়ে কিন্তু এইভাবে খুব ভালো করে দেখিনি, আজকে আসলে যখন খেয়াল করলাম অসংখ্য কন্টেনার আছে, অসংখ্য। স্যার যেমন এখন স্যার রোজার মাস, ডাবটা কিন্তু স্যার চলছে, এক্স্যাক্টলি। ডাবের খোসাটা স্যার যেখানে সেখানে পড়ে তারপর আছে ধরো রাস্তায়। হালিমের বাটি। মাটির ভান্ডটা, জি স্যার। কিংবা এরকম প্লাস্টিকের ভান্ডটা, এরকম জি, অসংখ্য। অসংখ্য, জি তাহলে স্যার। এই যে এগুলোতে যদি পানি জমে এবং কয়েক মিলিমিটার পানি যদি 7 দিন ধরে থাকতে পারে, তাহলেই যথেষ্ট। বৃষ্টিও এই হচ্ছে স্যার অনেক 7 দিন থেকে 10 দিনের মধ্যে এরা ডিম পারে, ডিম থেকে লার্ভা হয়, লার্ভা থেকে পিউপা হয়, পিউপা থেকে অ্যাডাল্ট হয়, এবং সেখান থেকে যারা কামড়াতে শুরু করে। এবং এদের ট্রান্স ওভারিয়ান একটা ট্রান্সমিশন আছে বলে, ওকে কাউকে কামড়ানোর আগেও ওর যদি আগে ওর মা, তার ভিতরে যদি ভাইরাসটা থেকে থাকে, সেই ওভারি দিয়ে যদি এর প্রজনীতে আসে, তাহলে সে কামড় দিলেও তার এই চিকুনগুনিয়া বা ডেঙ্গু হতে পারে। তো সুতরাং এটা খুব জটিল। সুতরাং এইটা করলে যে কমে যাবে সেটা বলা যাবে না, বরঞ্চ আমরা একটু চিন্তায় আছি এই প্রকোপটা আরো বাড়তে পারে, এবং এটা জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর পর্যন্ত আমাদের ঝুঁকি রয়ে গেছে। তবে স্বাস্থ্য বিভাগ, আমাদের আমাদের অধিদপ্তর, মন্ত্রণালয়, আমাদের সিটি কর্পোরেশন এই ব্যাপারে নিশ্চয়ই সজাগ হবে। এবং আমরা যদি রাস্তাঘাটগুলো একটু পরিষ্কার করলেই কিন্তু স্যার অনেকখানি আমার মনে হয় প্রতিরোধ করা যায়। এটাও ঠিক রাস্তাঘাটে বৃষ্টির মধ্যে স্যার রাস্তাঘাটও কাটা স্যার, তখন ওখানেও পানি জমে। এবং আমি দেখলাম, তাই আমি টিবি হাসপাতালে গিয়েছিলাম, এখানে যে লেপ্রোসি হাসপাতালটা আছে, ওখানে দেখলাম যে পুরনো কিছু গাড়ি আছে, গাড়ির নিচে কিছু পানি জমে গেছে, এবং ওখানেই দেখলাম মশাগুলো সব উপরে এসে বসে আছে। তার মানে এরা ওখানে ডিম পারবে, ওখানে ওদের বাচ্চা হবে। এবং এডিস মশা কিন্তু বেশি উঠতে পারে না, জানো বোধহয়, যে 300-400 মিটারের মধ্যেই থাকে। তার মানে যে আমাদের বাসার কাছেই ওদের প্রজনন স্থান, এবং সেখান থেকে তারা অ্যাডাল্ট হয়ে
এসে আমাদের বাসায় কামড় দিচ্ছে এবং আমাদের মধ্যে এই রোগটা ছড়াচ্ছে। ছড়াচ্ছে। তবে আমরা মনে হয় যে আজকে যে কাজটা হলো, এই যে একটা যে সামাজিক যে একটা আন্দোলনের মতো হলো, এইটা যদি আমাদের নগরবাসীরা সিরিয়াসলি নেন বলতে আমি এই বুঝতে চাচ্ছি যে এটা একটা রোগ, এটা একটা বড় সমস্যা এবং এটার সমাধান আমাদের হাতেই। এইভাবে যদি নগরবাসী নেন এবং তারা যদি প্রতি সপ্তাহে একদিন করেও আশেপাশে যত কন্টেনার আছে এগুলো যদি সংগ্রহ করেন, কোথাও পানি জমে আছে এই পানিটা যদি ছেঁচে ফেলেন বা পানিটা যদি উল্টিয়ে ফেলেন। আজকে আমি আমার রুমেও দেখলাম যে একটা লার্ভা, আমার কোনো পিয়ন আমার রুমে একটা ওই মানি প্ল্যান্ট একটা পানির পাত্রে রেখে দিয়েছে। জি। তো ওখানে গাছটা হচ্ছে আমি খেয়াল করিনি, আজকে হঠাৎ চোখ পড়লো দেখি যে ওখানে একটা লার্ভা ঘুরছে। তো এটা এডিজের লার্ভাই হতে পারে। জি। সুতরাং এগুলো যদি সপ্তাহে একদিন করে ফেলে দেওয়া যায়, আমরা একটা স্লোগান চালু করেছিলাম ডেঙ্গুকে নিয়ে, যে ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে একদিন যেখানেই পানি জমে ফেলে দিন। ফেলে দিন। তাহলে এখানে আমরা এটা করতে পারি যে এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণে সপ্তাহে একদিন যেখানে পানি জমে ফেলে দিন। আমরা ঢাকাবাসী যদি এটা আমাদের জীবনের একটা অংশ করে নিতে পারি, আমাদের দৈনন্দিন জীবনের যদি এটা ইম্পর্টেন্ট একটা অংশ করে নিতে পারি, তাহলে এই যে ডেঙ্গু রোগ বা চিকুনগুনিয়া রোগ, যেটা একবার কোনো দেশে ঢুকলে আর বেরোয় না, ওয়ান্স ইন নেভার আউট, নেবার আউট। তাহলে এটাকে আমরা একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবো। এবং আজকের আমাদের যে উদ্যোগটা, তার উদ্দেশ্য তাই, যে এটাকে নিয়ন্ত্রণ করা, এটাকে প্রতিরোধ করা। স্যার আপনি লক্ষণগুলো বলছিলেন চিকুনগুনিয়ার, তো স্যার 5 থেকে 7 দিন পরে যখন জ্বরটা কমে যায় স্যার, তখন কিন্তু একটা র্যাশ উঠে স্যার, অনেক পেশেন্টরাই তখন ভয় পেয়ে যায়। তো স্যার র্যাশটা কি কোনো ভয়ের কারণ হতে পারে স্যার? না, র্যাশটা এত ভয়ের কারণ না। আসলে আমরা জানি যে আমাদের যে ভাইরিমিয়া যখন হয়, তো ভাইরাসটা তো আমাদের তাহলে সব ব্লাড ভেসেলে যাচ্ছে। তো এই ব্লাড ভেসেল থেকে কোনোটা যখন খুব যেগুলো ছোট ব্লাড ভেসেল আছে ওর মাথায় যখন যায়, তখন ওখানে একটু র্যাশের মতো দেখা দেয়। জি। তো এটা অনেক ভাইরাল ফিভারই হয়। চিকুনগুনি, তবে এটার সঙ্গে পার্থক্য করতে হবে যে ব্লিডিং এর, আমাদের চামড়া নিচে ব্লিডিংও হয়, সেটাও খুব যদি মাইনুট ব্লিডিং হয়, খুবই সামান্য পরিমাণ, সেটাও কিন্তু র্যাশের মতো দেখা দেয়। তো এটার সঙ্গে একটু পার্থক্যটা করতে হবে। যদি আমরা সেটা এক্সক্লুড করতে পারি, এটা কোনো ভয়ের কারণ না। ভয়ের কারণ। এবং কারো কারো কিন্তু এইটা একটু দীর্ঘস্থায়ী হবে, কারো কারো হয়তো 1-2 সপ্তাহে সেরে যাবে, কারো কারো এটা 2-4 সপ্তাহ বা মাসও যেতে পারে। স্যার শুরুর দিকের পেশেন্টদের কিন্তু স্যার অনেক দিন মানে দীর্ঘ সময় ধরে হচ্ছে স্যার ব্যথাটা। রাইট, 1 মাস 1.5 মাস, অনেকে রাইট, বলছে আমি 2 মাস 2.5 মাস ধরে আমার ব্যথা রাইট, কমছে না। ট্রু। জি স্যার। এটা হতে পারে। জি। বিশেষ করে যখন আর্থ্রাইটিস হবে, তুমি বোঝো যে জয়েন্টের চারিদিকে যে আমাদের মেমব্রেন গুলো আছে সেগুলোতে যখন ইনফ্লামেশন হবে ইনফ্লামেশন হবে। জি। এবং সেখানে যদি স্কারিং হবে, নানা কিছু হবে, তো সুতরাং সেইটার কারণে জয়েন্ট স্টিফনেস, জয়েন্ট পেইন, লিম্পিং গেট, এগুলো থাকতে পারে বেশ কিছুদিন ধরে। তবে সেগুলো ক্ষেত্রে আমাদের কিছুটা ফিজিওথেরাপির মতো করতে হবে। আমাদের কোনো ক্ষেত্রে হয়তো বা হট কম্প্রেশন বা মৃদু গরম পানিতে পা ভিজিয়ে রেখে তারপর পাটা একটু ধীরে ধীরে মুভ করা, তাহলে আর এর কোনো সিকুইলি যেটা আমরা বলি, এর কোনো অবশেষ থাকবে না। অবশ্যই। এর কোনো আমাদের আঙ্গিক, আমাদের কোনো অঙ্গে কোনো তার রেশ থেকে থাকবে না, পুরোপুরি সুস্থ হয়ে যাবে। স্যার আজকে যে ক্যাম্পেইনটা হচ্ছে, তো এটার জন্য কি স্যার জনগণের কোনো করণীয় আছে নাকি আপনি কি মনে করেন স্যার? জনগণের খুবই করণীয় আছে। আসলে তুমি খেয়াল করে দেখবা, আমরা বলছিলাম এটাকে সামাজিক উদ্যোগ, তার জি। মানেটা হলো যে এই যে সমাজকে এর সঙ্গে যুক্ত করা। এটাকে আমরা আরেকটা কথা বলি, টার্ম ইউজ করি ইদানিংকালে, খুব গুরুত্বপূর্ণ টার্মটাকে আমরা বলি, সেটা হচ্ছে কমিউনিটি এম্পাওয়ারমেন্ট। অর্থাৎ আমি যদি কমিউনিটিকে আমি শক্তিশালী করে দেই কোনো কোনো কিছুতে, তাহলে দেখা যায় যে সেইটার যে ইম্প্যাক্টটা সেটা অনেক বেশি হয়। জি। এখানে আমরা তাই চাচ্ছি, আমরা কমিউনিটিকে এই ডেঙ্গু চিকুনগুনিয়া কিভাবে ছড়ায়, এডিস মশা কোথায় কোথায় প্রজনন করে এবং সেগুলো কিভাবে অপসারণ করা যায়, তাদের সংখ্যা কিভাবে কমানো যায়, এগুলো সম্বন্ধে আমরা যে এই যে কমিউনিটি এম্পাওয়ারমেন্টটা করেছি, এইটা যদি আমাদের, এটা কিন্তু একটা নাগরিক দায়িত্ব। আমরা শহরবাসীকে নিয়ে কিছুটা হতাশ। শহরবাসীরা ইদানিং খুবই সেলফ সেন্টার্ড হয়ে যাচ্ছেন, তারা নিজেকে ছাড়া আর কিছু ভাবেন না, জি। জি। অনেকটা এটা স্বার্থপরের মতো। কিন্তু আসলে কিন্তু একটা সমাজে আমরা যদি সবাই মিলেমিশে বাস করি, আমরা যদি একে অপরকে সহায়তা করি, তাহলে কিন্তু আমরা সবাই বেশি লাভবান হই। জি। আর আমরা যদি প্রত্যেককে অন্যকে ঠকাতে চাই, অন্যের জন্য
অন্তরায় তৈরি করি বিভিন্ন কিছুতে, তাহলে আসলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হই। এখানেও ঠিক তাই। আমরা ভাবি যে আমার বাসায় তো কিছু নেই, তাহলে আমি জানালা দিয়ে এটা ফেলে দিলাম, জি তো সুতরাং আমার কোনো সমস্যা নেই। জি স্যার। এই যে মনোভাবটা, এটা কিন্তু আছে। যেমন আমার বাসার চারিদিকে, আমাদের বাসার ভিতরে খুবই সুন্দর, কিন্তু খেয়াল করে দেখবা বিল্ডিং এর চারিদিকে অনেক অনেক মজা। এরকম ময়লা পড়ে থাকে, অনেক এরকম কন্টেনার পড়ে থাকে। কিন্তু এটা যে পরিষ্কার করা দরকার, এটা অনেক দেশ আছে, তারা নিজেরা ছুটির দিনে একটা ড্রেস পরে, হাতে গ্লাভস পরে, বুট পরে তারা এটা পরিষ্কার করে। ক্লিন করছে, জি স্যার। তুমি ঢাকায় কখনো দেখবে না আমরা এরকম কোনো কার্যক্রম। তো এগুলো যদি আমাদের পরিবর্তন না হয়, তাহলে কিন্তু আমাদের এই চিকুনগুনিয়াটা যেমন ধরে এত বেশি হলো কেন? তাহলে নিশ্চয়ই এডিস মশা অনেক বেড়ে গেছে, বেড়ে এ গেছে। সম্বন্ধে কোনো সন্দেহ নেই। বেড়ে গেছে কেন? তাহলে কন্টেনার অনেক বেশি আছে। বেশি আছে। কন্টেনার অনেক বেশি আছে কেন? আমরা অপসারণ করিনি। করছি না, তার জি। মানে আমরা নাগরিক দায়িত্ব পালন করিনি। করিনি। তো সুতরাং নাগরিকরা যদি এখান থেকে শেখেন, দায়িত্ব নেন, এবং যদি মনে করেন সবাই মিলে আমরা ঢাকা শহরকে এই রোগটা মুক্ত রাখবো, তাহলে এর আমরা একটা সত্যিকার ভালো ইম্প্যাক্ট পাবো। স্যার, হোমলি রেমিডিজ গুলো কি হওয়া উচিত বাসায় প্রিভেনশন করার জন্য? ধরো বাসা প্রিভেনশন, আমি বিশেষত একটা জিনিসকে খুব জোর দেই, সেটা হলো যে মশাকে তাড়া করতে হবে। কিল মসকিটো। তার মানেটা কি, একটা আমরা দুটো করতে পারি, একটা প্যাসিভ, একটা অ্যাক্টিভ। মশা আসছে, কামড় দিচ্ছে, তখন আমি মারতে যাচ্ছি। জি। কিন্তু কামড়ের সাথে যদি ভাইরাসটা ঢুকে যায়, তাহলে আমি ওকে তারপরে মেরে ফেলেও কিন্তু লাভ নেই। কখনো লাভ হচ্ছে না। ঠিক আছে, কিন্তু আমি যদি অন্য কৌশল লাগাই, যে অফেন্সিভ, অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স কখনো কখনো বলা হয়, যে আমি একটা মশা দেখলেই আমি সাথে সাথে তাড়া করতে শুরু করব এবং তাকে মারবো। আর যেটা দুই ভাবে মারা যেতে পারে, একটা হলো হাত দিয়ে মারা যেতে পারে, তো হাত দিয়ে মশার অনেক সময় ওষুধ। কঠিন হয়। না, মশার ওষুধটাকে আমি বলতে চাই না, কারণ এটার কোনো ক্ষতিকর ইফেক্ট আছে। আমি বলতে চাই র্যাকেট, ইলেকট্রিক র্যাকেট। এটা খুবই কার্যকরী। তুমি যদি একটা মশা দেখো এবং ইলেকট্রিক র্যাকেট নিয়ে তার পিছনে তাড়া করো, তুমি 90% ক্ষেত্রে সফল হবে। জি। 90% ক্ষেত্রে। এবং একটা বাসায় অনেক মশা থাকে না। একটা মশাই, ধরো এই এডিস যে মশাটা, এর বৈশিষ্ট্যটা হলো বারবার কামড় দেয়। ও একবার রক্ত খেয়ে সন্তুষ্ট না, জি। সুতরাং ও বারবার কামড় দেয়। এবং আরো সমস্যা হলো, এ দিনের বেলা কামড় দেয়, সারা দিন ধরে কামড় দেবে। তুমি তো দিনে মশারির ভিতরে থাকছো না। থাকছি না, জি স্যার। তাহলে আমাকে কি করতে হবে, যে আমি সকালবেলা উঠেই যদি দেখি 5টা মশা আছে, আমার কাজ হবে এই 5টা মশাকে মেরে ফেলা। মেনে ফেলা। তাহলে যতক্ষণ না মরে গেছে, তাহলে এই মশাটাকে তুমি কিন্তু ভ্যাম্পায়ার চিন্তা করতে পারো। তাহলে তোমার বাসায় যদি একটা ভ্যাম্পায়ার আসে, তুমি কি তাকে ছেড়ে দেবা? নিশ্চয়ই না ছেড়ে দেবা স্যার, না। জি। তাহলে মশাকে যদি তুমি এরকম ভ্যাম্পায়ার চিন্তা করো, তাহলে ভ্যাম্পায়ারটাকে আমার মারতেই হবে। তাহলে আমি যদি ওর পিছনে তাড়া করি, এই র্যাকেটটা দিয়ে ওর বারবার ওকে মারতে চেষ্টা করি, 90% ক্ষেত্রে একে আমরা মারতে পারবো। তাহলে এরকম 5টা মশা যদি আমি মেরে ফেলি, তাহলে আমি সারাদিনের জন্য নিরাপদ। রাত্রির বেলা যদি আমি 10টা মশা মেরে ফেলি, আমি অন্যান্য রোগের জন্য নিরাপদ। সুতরাং, এবং র্যাকেটটা খুবই আমাদের এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি। এখানে একটা ইলেকট্রিসিটি দিয়ে আমরা তাকে চার্জ দিতে পারি, কোনো ধোঁয়া হয় না, এর কোনো মানে আমাদের ক্ষতিকর কোনো কিছু বেরোয় না। সুতরাং মানে আমার ধারণা, কয়েল তো নয়, কয়েল একেবারেই ব্যবহার করা উচিত না। যেন কয়েলে দুই ধরনের হয় সমস্যা। একটা হলো কয়েল থেকে যেটা ধোঁয়া হয়, প্লাস এখানে কিছু মাইক্রো ডাস্ট তৈরি হয়, এটা একদম আমাদের লাংসের ভিতরে চলে যায় এবং ইনহেলেশন ভাইরাস। সিওপিডি হয়। জি। তো সুতরাং এটা হইতে দেওয়া উচিত না। আমাদের যেগুলো কয়েল আছে, বিশেষ করে যেটা শক্তিশালী কয়েল, কয়েল আসলে অত শক্তিশালী হওয়ার কথা না, কয়েলের কাজ হলো রিপিল্যান্ট। কিন্তু আমরা যদি দেখি কয়েল দিয়ে মশা মারা যায়, তাহলে আমাদের কিছু সেলকেও মেরে ফেলতেছে ওই কয়েল। সুতরাং বিশেষ করে শিশুদের জন্য বা গর্ভবতী মহিলা, ওনাদের জন্য কিন্তু কয়েল বা স্প্রে কোনোটাই ভালো না। সুতরাং আমার মত হলো যে মশারি ব্যবহার করা, লং স্লিভ ড্রেস পরা, এই সময়টাতে আমরা সবাই যদি ফুল হাতা শার্ট পরি, আমরা যদি পায়জামা পরি, বা আমরা সালোয়ার কামিজ পরি, বা আমরা ঢাকা ড্রেস। মানে ঢাকা ড্রেস যদি পরি, বাচ্চাদেরকে যদি আমরা দিনে যখনই ঘুমাই তখনই যদি আমরা মশারি মশারি ব্যবহার দিয়ে করি, ঘুমাই। আমরা যদি র্যাকেট দিয়ে সবসময় মশা মারি, কখনোই যেন আমরা ঘরে একটা মশাও না থাকে, এইটা যদি নিশ্চিত করি, এবং আশেপাশের যত কন্টেনার আছে আমরা নিজের কারণে, অন্যর কারণে করার দরকার নেই। আমি আমার নিজের কারণে, আমার পরিবারের কারণে, আমার ছেলেমেয়ের কারণে, আমার নাতি নাতনির কারণে আমি যদি পরিষ্কার করি, পানিগুলোকে সপ্তাহে একদিন ফেলে দিই, তাহলে আমার মনে হয় যে আমরা এটা থেকে মুক্ত থাকতে পারবো। ধন্যবাদ স্যার, আজকে আমাদের সেটে আসার জন্য এবং আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আশা করছি দর্শক আপনার কথা থেকে অনেক উপকৃত হয়েছেন, এবং চিকুনগুনিয়া নিয়ে একটা স্যার ম্যাসিভ অ্যাওয়ারনেস এর সাথে আমরাও পার্টিসিপেট করতে পারলাম বলে আমরা মনে করছি। তো স্যার, আপনি যদি ডক্টর উদ্দেশ্যে কিছু বলতেন।
এটা আমি জাস্ট বোধহয় কালকে বা পরশুদিনই শুনলাম। আমার নিপসামের একজন ছাত্র আছেন, ডাক্তার জুবায়ের, ওই পরিচয় করিয়ে দিল। আমি জানতাম না, কিংবা একটু শুনেছি কিন্তু এত মনোযোগ দেইনি, কিন্তু শোনার পরে ও গেলেন আর একজন এখানকার এক্সিকিউটিভ, তো উনি যে আবার একটু ব্যাখ্যা করলেন, তারপরে আমি তখন আবার একটু আগ্রহ হলো, তখন আমি আবার একটু জিজ্ঞেস করলাম। এবং তারপরে আসলে গতকাল দুটো ঘটনা, প্ল্যাটফর্ম নিয়েও একটা হয়েছে, যে প্ল্যাটফর্মের অসংখ্য ভলান্টিয়ার আমাদের এই উদ্যোগটাতে যুক্ত হয়েছে, তাদের সম্বন্ধে একটা বিস্ময় জাগলো যে এরা শুধু ফেসবুকে যে লাইক আর কমেন্ট করে না, বাস্তবেও তারা কন্ট্রিবিউট করতে পারে। এবং পাশাপাশি এই ডক্টরওয়ালা সম্বন্ধেও আমার বিস্ময়ই জাগলো যে এত এদের আছে, সমর্থক বলবো না কি বলবো, ফ্যান আছে। ফ্যান আছে, এবং এটা একটা ভালো কাজ করছে। আমরা এই ধরনের কিছু কাজ নিয়ে চিন্তা করছিলাম যে আমাদের লোকজনকে সহজে স্বাস্থ্যসেবা কিভাবে দেয়া যায়, কিভাবে তাদের ভালো একজন চিকিৎসক বা হাসপাতাল খুঁজে পেতে সহায়তা দেয়া যায়। তো সেখানে নাকি ভূমিকা রাখছে এই প্রতিষ্ঠানটা, এটা শুনে আমি খুবই খুশি হলাম। এবং আসলে আমরা আরো এই ধরনের উদ্যোগ চিন্তা করছি, যে মানুষের স্বাস্থ্য সেবাটা তার দোরগোড়ায় কিভাবে নিয়ে দিয়ে দেওয়া যায়, তারা সহজে কিভাবে স্বাস্থ্যসেবা পেতে পারে, তারা সাশ্রয়ী মূল্যে কিভাবে ভালো সেবা পেতে পারে, তাদের আউট অফ পকেট এক্সপেন্ডিচার কিভাবে কমানো যেতে পারে, এই জায়গাগুলো নিয়ে আমরা চিন্তা করছি। সুতরাং আমার মনে হয় যে এই আমাদের ডক্টরওয়ালাটা এক্ষেত্রে আমার মনে হয় ভূমিকা পালন করতে পারবে। আমি তাদের আসলে জনস্বার্থেই তাদের উত্তরোত্তর সমৃদ্ধি এবং বিকাশ কামনা করছি, যে তারা আরো বেশি ভূমিকা পালন করতে পারবে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ তোমাকেও, এবং সকল দর্শক বলে না কি বলে এদেরকে, ফ্যানদের বা যারা ফেসবুকে যুক্ত আছে তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য ধরে এটা দেখার জন্য এবং শোনার জন্য। দর্শক, দেখতে দেখতে আজকে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করছি আপনারা স্যারের কথা থেকে অনেক উপকৃত হয়েছেন। আপনারা জানেন ডক্টরা.কম বাংলাদেশের প্রথম অনলাইন ও কল সেন্টার ভিত্তিক ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট সার্ভিস। আমাদের সাথে দেশজুড়ে রেজিস্টার্ডকৃত ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট পেতে আপনারা কল করতে পারেন 16484 এই নাম্বারে, অথবা ভিজিট করতে পারেন www.doctorwala.com এই ঠিকানায়। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত ডক্টরওয়ালার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।